সবার জন্য আজকের এই বিশেষ ট্যাক্স আলোচনায় দারুণ কিছু বিষয় থাকছে। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 কিন্তু একেবারে দোরগোড়ায়, আর ছোট ব্যবসার ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে এবার এমন কিছু বাধ্যতামূলক পরিবর্তন এসেছে যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। আগে হয়তো হিসাব নিকাশ একটু এদিক সেদিক চলত, কিন্তু এখন নিয়মকানুন একেবারে কড়াকড়ি হচ্ছে। মনে প্রশ্ন জাগতেই পারে, ছোট ব্যবসার ট্যাক্স কি সত্যি আরও জটিল হয়ে যাচ্ছে? আসলে প্রিজাম্পটিভ ট্যাক্সেশন বা অনুমান ভিত্তিক কর ব্যবস্থার মূল আইডিয়াটাই ছিল হিসাব নিকাশ একদম সিম্পল রাখা। কিন্তু এখন পোর্টালে এই যে অটোমেটেড স্ক্রুটিনির যুগ শুরু হয়েছে, এর মানে হল ফাইলিংয়ের প্রতিটা ডেটাই চাই চরম নির্ভুলতা। তবে চিন্তার কিছুই নেই, আজ আমরা পুরো ব্যাপারটা একদম ধাপে ধাপে ক্লিয়ার করে ফেলব। আমাদের আজকের আলোচনায় থাকছে ১. কারা ITR 4 ফাইল করবেন, ২. ট্যাক্স রেজিমের গোলকধাঁধা থেকে কিভাবে বেরোবেন, ৩. টার্নওভার মেলানোর উপায়, ৪. প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের হিসেব এবং ৫. নতুন বাধ্যতামূলক ব্যাংক ব্যালেন্সের নিয়ম। চলুন আমাদের প্রথম সেকশনে যাই, কারা ITR 4 ফাইল করবেন। এটাই কিন্তু প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের একেবারে বেসিক ফাউন্ডেশন। ITR 4 মূলত বেশ সিম্পল একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, যাদের মোট আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত, আর যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশন বেছে নিচ্ছেন এটা ঠিক তাদের জন্যই। একটা ব্যাপার মাথায় রাখা ভালো, চাকরিজীবীরা সাধারণত ITR 1 ব্যবহার করেন, আর এই ITR 4 হল ছোট ব্যবসার ফাইলিংয়ের মূল হাতিয়ার। এখানে কিছু টেকনিক্যাল সেকশনের পার্থক্য বোঝাটা বেশ জরুরি। সেকশন ৪৪ মূলত ছোট ব্যবসায়ীদের জন্য, যেখানে সাধারণ টার্নওভার লিমিট ২ কোটি টাকা। কিন্তু দারুণ ব্যাপারটা হলো, ক্যাশ ট্রানজ্যাকশন বা নগদ লেনদেন যদি ৫% কম হয়, অর্থাৎ ব্যবসা যদি হাইলি ডিজিটাইজড হয়, তাহলে এই লিমিট বেড়ে একেবারে ৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও স্পেসিফাইড প্রফেশনালসদের জন্য ৪৪A এবং পণ্য পরিবহনকারীদের জন্য ৪৪A সেকশন রয়েছে। এবার আসছি দ্বিতীয় সেকশনে, সঠিক ট্যাক্স ফ্রেমওয়ার্ক বা রেজিম বেছে নেওয়া। এবছরের সবচেয়ে কনফিউজিং স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু এটাই। এখানে বেশ বড়সড় একটা পরিবর্তন এসেছে। এখন ডিফল্ট হিসেবে নতুন রেজিম সেট করা থাকছে। এর একটা সুবিধা হলো ১২ লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, তবে হোম লোনের মতো কোনো ডিডাকশন বা ছাড়ও কিন্তু এখানে পাওয়া যাবে না। অন্যদিকে কেউ যদি পুরনো রেজিমি থেকে যেতে চান, তাহলে রীতিমতো প্রচুর পেপারওয়ার্ক করে ফর্ম 10IEA ফাইল করে অপ্ট আউট করতে হবে। এই ফর্ম 10IEA নিয়ে কাজ করার এক্স্যাক্ট ফ্লোটা একটু জেনে নেওয়া যাক। প্রথমে চেক করতে হবে আগের কোনো বছর এটা ফাইল করা হয়েছিল কিনা। এরপর কারেন্ট ইয়ারে পুরনো রেজিমে যেতে চাইলে এটা ফাইল করে অপ্ট আউট করতে হবে। আর যদি নতুন ডিফল্ট রেজিমে থাকার প্ল্যান থাকে, তাহলে ফর্মে সোজা নো সিলেক্ট করতে হবে। এই জায়গাটা খুবই ট্রিকি, কারণ পোর্টালের একটা ভুল ক্লিকেই কিন্তু ভুল ট্যাক্স ব্র্যাকেটে আটকে যাওয়ার রিস্ক থাকে। ৩ নম্বর সেকশন, টার্নওভার রিকনসাইল করা। AIS বনাম অ্যাকাউন্টিং বইয়ের এই অমিলটা নিয়ে সবার মধ্যে একটা বিশাল মাথা ব্যথা কাজ করে। পোর্টালে ডেটা মিসম্যাচ দেখলে তো রীতিমতো ঘাম ছুটে যাওয়ার অবস্থা হয়, তাই না? সবচেয়ে কমন প্রশ্ন হলো, টার্নওভার রিপোর্ট করার সময় আসলে কার উপর ভিত্তি করে তথ্য দেওয়া উচিত? জিএসটি, অ্যাকাউন্টিং বই নাকি AIS? উত্তরটা একেবারে জলের মতো পরিষ্কার, আর এটা খুব জরুরি। সব সময় ফিনান্সিয়াল বই আর ফাইনাল অডিটের ভিত্তিতেই আসল টার্নওভার রিপোর্ট করতে হবে। পোর্টালে AIS কি দেখাচ্ছে সেটা বড় কথা নয়, ব্যবসার আসল অ্যাকাউন্টিং বই হলো এখানে চূড়ান্ত রায়। এখন প্রশ্ন জাগতে পারে, পোর্টালে এই ফিগারগুলো এত বেশি বা কৃত্রিমভাবে ইনফ্লেটেড কেন দেখায়? এর পেছনে খুব নির্দিষ্ট কিছু কারণ আছে। একই প্যানের আন্ডারে আলাদা জিএসটি নম্বরে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হলে, সেবার জন্য অ্যাডভান্স পেমেন্ট পেলে, জিএসটিতে ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড না হলে, অথবা এক্সপায়ার্ড ক্রেডিট নোটের কারণে এমনটা হতে পারে। পেছনের এই কারণগুলো জানা থাকলে হিসাব মেলানো নিয়ে আর অহেতুক প্যানিক করতে হবে না। এবার ৪ নম্বর সেকশন, প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের অঙ্ক বা মিনিমাম প্রফিট ক্যালকুলেশন। ঠিক এই জায়গাতে ITR 4 এর আসল সুবিধাগুলো টের পাওয়া যায়। আইনিভাবে ন্যূনতম প্রফিট মার্জিনের রুলস নির্ভর করে পেমেন্ট কিভাবে রিসিভ করা হচ্ছে তার উপর। ডিজিটাল বা ব্যাংক রিসিপ্টের ক্ষেত্রে এই মিনিমাম প্রফিট হল ৬%, ক্যাশ বা নগদ লেনদেনে ৮%, আর স্পেসিফাইড প্রফেশনালদের বেলায় এটা মিনিমাম ৫০% ডিক্লেয়ার করতে হয়। কিন্তু এখানেই একটা মস্ত বড় ফাঁদ আছে। যদি ব্যবসার আসল প্রফিট মার্জিন অনেক বেশি হয়, তাহলে সেটাই রিপোর্ট করা সবার দায়িত্ব।
ধরুন ব্যবসার আসল মার্জিন 15-20%, কিন্তু আপনি শুধু মিনিমাম 6 বা 8% ঘরে হিসাব দেখিয়ে দিলেন। এই প্রচলিত ভুলটা করা কিন্তু একদমই উচিত হবে না। বাস্তব একটা সিনারিও চিন্তা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কেউ যদি মিনিমাম 6% প্রফিট রিপোর্ট করেন অথচ তার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি থাকে, তখন একটা মারাত্মক মিসম্যাচ তৈরি হয়, যা অটোমেটেড স্ক্রুটিনির রেডারে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। এর চেয়ে প্রকৃত 20% মুনাফা রিপোর্ট করা অনেক বেশি সেফ, কারণ এতে অ্যাকাউন্টিং বইয়ের সাথে হিসাব পারফেক্টলি মিলে যায় এবং অহেতুক স্ক্রুটিনির ঝামেলাও এড়ানো যায়। আমাদের শেষ এবং সবচেয়ে ক্রিটিক্যাল সেকশন, বাধ্যতামূলক ব্যাংক ব্যালেন্স। ব্যালেন্সের ঘরে 0 দেখানোর দিন কিন্তু এবার শেষ। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 জন্য এটা সবচেয়ে কড়া আর আপসীন নিয়ম। আইটিআর 4-এ এখন আর কোনোভাবেই 0 বা 0 বসানো অ্যাকসেপ্ট করা হবে না। ফিনান্সিয়াল পার্টিকুলার্স ব্ল্যাঙ্ক বা ফাঁকা রেখে দেওয়াকে এখন সরাসরি মিথ্যে রিটার্ন জমা দেওয়ার মতো অপরাধ হিসাবেই বিবেচনা করা হবে। নতুন ম্যান্ডেট E21-এর রুলসগুলো একেবারে স্পেসিফিক। ক্লোজিং ব্যালেন্স দেওয়া এখন পুরোপুরি ম্যান্ডেটরি। ব্যবসার জন্য ব্যবহৃত কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি ব্যবসার টাকা যদি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টেও ঢুকে, তাহলে সেই সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সও অন্তর্ভুক্ত করতে হবে, এবং এটা অবশ্যই ক্লোজিং ডেটের হিসাব অনুযায়ী সঠিক হতে হবে। আর এই নির্দিষ্ট ক্লোজিং ডেটটা হল 31 মার্চ 2026। এই বছরটি মনে রাখা খুব জরুরি। এই ক্লোজিং ব্যালেন্সটা এত নিখুঁত হতে হবে যে ঠিক ওই দিনটাতে অ্যাকাউন্টের যা অবস্থা ছিল সেটাই যেন পুরোপুরি রিফ্লেক্ট করে। সব শেষে পোর্টালে সাবমিট বাটনে ক্লিক করার আগে একটা ছোট্ট ফাইনাল চেকলিস্ট মিলিয়ে নেওয়া মাস্ট। ফর্ম 26AS এর সাথে TDS ভেরিফাই করা, AIS টার্নওভারের সাথে আসল বই রিকনসাইল করা, ব্যাংক ডিপোজিটের ইন্টারেস্ট বা সুদের একেবারে এক্স্যাক্ট অ্যামাউন্ট ইনপুট দেওয়া, আর অবশ্যই রিফান্ড ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা। ফাইলিং সম্পন্ন করার আগে এই কাজগুলো করা অত্যন্ত আবশ্যক। আলোচনা শেষ করার আগে একটা ভাবনার বিষয় রেখে যাই। অটোমেটেড ট্যাক্স স্ক্রুটিনির এই নতুন যুগে ছোট ব্যবসার ফিনান্সিয়াল বইগুলো কি সত্যি সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? ফাইন্যান্সিয়াল রেকর্ডসগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার রাখার এখনই কিন্তু সেরা সময়। আশা করি আজকের এই আলোচনা থেকে আইটিআর 4-এর নতুন নিয়মগুলো সবার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।